বলেছি। এবং আমরা যখন আসি তখন তো ওই যাকে বলে লোডশেডিং চলছে, অন্ধকার, আমাদের বিদ্যুৎ নেই ইত্যাদি। এবং আমার মনে আছে যে 67 সালে যখন আমরা সরকারে আসি তখনই একটা আমি চিঠি লিখেছিলাম ইন্দিরা গান্ধীকে যে আমাদের বিদ্যুৎ এখানে নেই, এখানে কি করে কলকারখানা হবে, কি করে আমাদের অগ্রগতি হবে, আমরা গ্রামে বিদ্যুৎ দিতে চাই, এসব বলেছিলাম। তা উনি আমাকে চিঠি লিখলেন যে না, আমার অফিসাররা বলছেন যে আপনাদের এর পরের 5 বছরের মধ্যে আপনাদের আর বিদ্যুতের দরকার হবে না, আর যদি দরকার হয় আমি দেব। কোত্থেকে দেবেন কে জানে, তখনও গ্রিডগুলো হয়নি, সব আমরা দেব। যাই হোক, পরে আমরা প্রথমে খুব নজর দিলাম ওই বিদ্যুতের দিকে, এবং আমরা বক্রেশ্বর আমাদেরই করবার, এই একটা দৃষ্টান্ত আর কি, বক্রেশ্বর আমাদেরই করবার কথা। তারপরে রাজীব গান্ধী বলল তাহলে আমরা বাইরের কত দেশের সঙ্গে আলোচনা করি, তারপরে আপনারা করবেন। আমরা আশ্চর্য ব্যাপার হলো যে 1 বছর আলোচনার পর রাজীব গান্ধী বললেন যে সোভিয়েটের সঙ্গে আমরা করব, আর অন্য জাপানিরা ছিল, অন্যরা ছিল, উনি বললেন যে সোভিয়েটের সঙ্গে করব। আমি বললাম ঠিক আছে, তা করবো মানে কি, আমি করব তো, কারণ আমি যদি না করি, আমরা যদি না করি তাহলে তো আপনারা এর একটা অনেকটা অংশ নিয়ে যাবে, আপনাদের আওতায় চলে যাবে। তাই যাই হোক, তারপরে আমি বললাম আমার দরকার নেই, আপনার কোনো সাহায্য দরকার নেই, আমি বক্রেশ্বর করব। এই বলে ওটা একটা দৃষ্টান্ত আমরা ভারতবর্ষের সামনে রাখলাম যে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমরা বক্রেশ্বরের মতন একটা প্রকল্প আমরা তৈরি করলাম, যেখানে ছাত্ররা সাহায্য করলো তাদের রক্ত দিয়ে, সাধারণ মানুষ সাহায্য করলো, নানাভাবে আমরা সাহায্য পেলাম, এবং সেখানে চমৎকার আমাদের হলো, এবং জাপানিরাও সাহায্য করেছিল। সেখানে আমি তৈরি করলাম, আরো 2-3টে এরকম করলাম প্রকল্প। এটা আমার খুবই ভালো লাগছে, কারণ বহুগুণা তখন মন্ত্রী ছিলেন বিদ্যুতের, আমি তাকে এনেছিলাম, আমি নিয়ে গিয়েছিলাম জাহাজ করে ওই যেখানে ওটা হবে সেটা দেখবার জন্য। আর ওর সঙ্গে যে অফিসাররা ছিলেন, আমরা যখন চা খাচ্ছি জাহাজে তখনই তারা বলছেন যে এখানে হবে না বিদ্যুৎ, এখানে ওইভাবে পেট্রোকেমিক্যাল বিদ্যুৎ না, পেট্রোকেমিক্যাল এখানে করা উচিত না। তারপরে বহুগুণা বললেন যে উনি তো আপনাদের কাছে পয়সা চাইছেন আমাদের কাছে, উনি অনুমতি চাচ্ছেন, আমাদের অনুমতি ছাড়া তো করা যায় না, অনুমতি চাচ্ছেন যে পেট্রোকেমিক্যাল করবে। তো উনি হিসেব করে দেখুন না, করতে পারেন কি পারেন না, সে টাকা পয়সার কথা পরে হবে। তা এইটা আমার মনে আছে যখন নদীতে আমরা যাচ্ছিলাম। যাই হোক, তারপরে 11 বছর আমরা অপেক্ষা করতে হয়েছে। তারপরে রাজীব গান্ধী সরকারে আসবার পর সে বুঝে গেল যে তখন নির্বাচন আসছে, আর 3 দিন বাকি নির্বাচন ঘোষণা করবার। আমি তখন বুঝিনি, আমি তখন দিল্লিতে ছিলাম কোনো একটা কাজে। উনি আমার কাছে একজন মন্ত্রীকে পাঠালেন যে এটা খুব ঠিক হয়নি, আপনি অন্যায় হয়েছে, আপনি আমার সঙ্গে চলুন, আমরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করব হলদিয়াতে, এটা না দেয়া আপনাদের, এটা অন্যায় হয়েছে। তারপরে আমরা দুজন গিয়ে, আরেকজন প্রাইভেট লোকও ছিল, আমরা গিয়ে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। তারপরে অনেকদিন চলে গেল, 11 বছর আমার লেগেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি সম্প্রতি খবর পেলাম যে খুবই ভালো জিনিসপত্র পাওয়া গেছে ওখানে, র মেটেরিয়াল, কাঁচামাল, এবং তা দিয়ে আমাদের সমস্ত ইস্টার্ন রিজন বাইরেও আমরা পাঠাচ্ছি। এবং আমাদের এখানে ডাউনস্ট্রিম, মানে ওখানে তো বেশি লোক চাকরি করে না, হয়তো 700-800 লোক চাকরি করে কারখানাটায়, ছোট ছোট বিভিন্ন জেলায় হয়েছে। সেখানে সব শুদ্ধ আমি শুনছি এখন প্রায় 70,000 ছেলে মেয়ে কাজ করছে। এইটা একটা খুব বড় জিনিস। আমাদের প্রতি ওরা ভালো ব্যবহার করে, এবং যেটা করা উচিত না, যে কেন্দ্র রাজ্য সম্পর্কে যে সবাইকে এক চোখে দেখা উচিত, সেটা ওরা দেখেনি। এবং খুব ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের সরকার যাতে কাজ না করতে পারে সেই সমস্ত নানা রকম জিনিস তারা করেছিলেন। এই অসুবিধার মধ্যে দিয়েই এটাই হচ্ছে, আমি বলি অনেক মিটিংয়ে, যে এই সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে আমরা যে করতে পারলাম, দিল্লিতে বেশিরভাগ সময় আমাদের বিরুদ্ধে সরকার, এটা একটা রেকর্ড, এটা একটা দৃষ্টান্ত
এবং সংসদীয় গণতন্ত্রে এইরকম সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে এরকম কোথাও হয় না। যখন 12 পার্টির এরকম হলো, ওরা সব এক হলেন সরকার করবেন বলে, আর কংগ্রেস বললো তারা সমর্থন করবে, তা না হলে বিজেপি ইত্যাদিও তারা এসে যাবে। তা তখন আমরা বললাম ওদের 12 পার্টিকে যে নির্বাচনের সময় আমরা তো বলিনি যে, আমরা বলেছি সরকার করতে সাহায্য করব, কংগ্রেস বিরোধী সরকার করতে বা আমাদের সরকার করতে সাহায্য করব সবাই মিলে, কিন্তু আমরা সরকারে ঢুকবো এটা বলিনি আমরা নির্বাচনের সময়। তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং ডাকতে হবে। তবে আমি আর সুরজিৎ একমত ছিলাম, কিন্তু আমরা 8-9 ভোটে হেরে গেলাম। কেন্দ্রীয় কমিটির সভা ডাকলাম, ওরা বসে থাকলো ওই 12টা দল। তারপরে আমরা ওদের গিয়ে রিপোর্ট করলাম যে এখন রাষ্ট্রপতি বসে আছে, এক্ষুনি যেতে হবে তার কাছে। তো ওরা বললেন না, আমাদের অনুরোধ আরেকবার জানান কেন্দ্রীয় কমিটিকে যে আমরা কাউকে পাচ্ছি না, কারণ আপনিও অভ্যস্ত যুক্তফ্রন্ট চালিয়ে, বামফ্রন্ট চালিয়ে ইত্যাদি। তারপরে আমরা আবার মিটিং ডাকলাম। তা তখন মিটিংয়ে সেই একই রেজাল্ট, 2-1টা এদিক ওদিক হলো, হয়ে আমরা হেরে গেলাম। তখন ঠিক হলো যে আমরা ওদের কোর কমিটি, ওদের কোঅর্ডিনেশন কমিটি, এতে আমরা থাকবো, কিন্তু সরকারে যোগ দেবো না। কিন্তু সিপিআই যোগ দিয়েছে, কিন্তু সেটা 2 বছর পর ভেঙে গেল। কংগ্রেসের জন্য ভাঙলো, কংগ্রেস প্রত্যাহার করে নিল তাদের সমর্থন। আমাদের অনেক অগ্রগতি হতো, আমরা তো কংগ্রেসের উপর নির্ভরশীল ছিলাম। এখন ওরা তো দায়িত্ব জ্ঞানহীন, কাজ পরেও করতো, ওরা রফি করতো। কিন্তু আমরা যদি 2 বছর 3 বছরও থাকতে পারতাম, 2-3টে যদি আমরা কর্মসূচি ওখানে রাখতে পারতাম লোকসভায়, রাজ্যসভায়, তাহলে আমাদের পার্টির আমার ধারণা যারা আমরা সংখ্যার লঘু, যে আমাদের পার্টির অনেক অগ্রগতি হতো। অনেকে আমাদের নাম জানেই না অনেক জায়গায়, সেখানে আমাদের নাম জানতো, আমাদের কথা কি তারা বুঝতে পারতো। এবং আমার এখনো ধারণা, আমি হিস্টোরিক ব্লান্ডার বলেছিলাম যে ইতিহাস এইরকম সুযোগ দেয় না। তো যাই হোক, সে তো অনেক ইতিহাস হয়ে গেছে এখন। আর তবে এটা ঠিক যে আমাদের পার্টির মধ্যে, এটা আমরা খোলাখুলি বলেছি, যে 2-3 বছর 4 বছর ঠিক লেখাপড়া যেইভাবে করা দরকার, এই আমাদের সোভিয়েত থেকে শিক্ষা নিতে হবে। সেইভাবে আমাদের আগের ক্লাস হতো, আমাদের মাস্টার তৈরি হতো, আমাদের ছাত্ররা আসতো, জেলায় জেলায় হতো, এইটা দিল্লিতে হতো, হিন্দিতে, ইংরেজিতে। এগুলো আমাদের অনেকদিন প্রায় উঠে গেছে। এটা খুব দুর্ভাগ্যের কথা, কিন্তু আবার আমরা এটা শুরু করেছি এবং আশা করি যে সাফল্যের দিকে আমরা যাব। আমাদের তো এখন কত 2,77,000 মেম্বার, 82,000 এরকম হবে। কিছু 2-5টা ঢুকেছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমাদের লোকরা ধরা পড়লে, আমরা তো ওপর থেকে ধরতে পারি না কি করছে, আমরা কি করে জানবো নিচের থেকে। নিচের লোকদের আমরা বলেছি, সাংগঠনিক আর মিটিংও সেদিন হয়ে গেছে, আমরা বলেছি যে এসব খুঁজে বার করবে, রাখবে না পার্টিতে এবং সাজা দেবে। তারপর তো আমাদের কাছে আসবেই, তখন আমরা দেখবো ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে। কিন্তু সেটা খুবই কম। কিন্তু অন্য পার্টি, কংগ্রেসে তো যারা দুর্নীতিগ্রস্ত তারা নেতা হয়ে যায়। আমার এখানে সেই অবস্থা এখনো হয়নি সৌভাগ্যবশত, আশা করি হবেও না। আমাকে তো ওরা ছাড়লো না, আমার তো শরীর 4 বছর ধরে খারাপ। আমি তো আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কমরেডরা, পিবি, তারা বললেন যে না, আপনি করবেন না। ওদের ভয় হলো যে এখানে হয়তো কিছু গোলমাল টোলমাল হবে। আমি ওদের বললাম কোনো গোলমাল হবে না, আমাদের পার্টি ঠিক আছে। এবং আমরা, সুরজিৎ ছিল আমাদের সাধারণ সম্পাদক, তারপরে এখানে বসেই আমরা ঠিক করলাম আমরা দুজনে যে তাহলে এক কাজ করি, লোকের কাছে একটা বার্তা যাওয়া দরকার যে আমি আর ওইভাবে নেই, যে মুখ্যমন্ত্রী হবার মতন অবস্থার মধ্যে নেই, আমার শরীর খারাপ। আমার একবেলা করে, আমি 3 মাস প্রায় একবেলা করে অফিসে যাচ্ছিলাম, এটা আমার ভালো লাগছিল। আমরা বললাম এক কাজ করি, আমরা একটা পোস্ট তৈরি করি, যেটা বুদ্ধ, যেটা মুখ্যমন্ত্রী। তা লোকে বুঝে গেল যে এরপরে আমি দাঁড়াচ্ছি না, ওই মুখ্যমন্ত্রী হবে। তা এইটা, কিন্তু এটা করতে ওরা একটু দেরি করে ফেললো, আরো 6 মাস আগে করা উচিত ছিল। কিন্তু আমাকে ওরা একটু ভয় পেয়ে গেল যে কি হবে না হবে। তো এখানে ভালোভাবেই হয়েছে, কোনো উদ্যোগে গ্রহণ করেছে পার্টি, গ্রহণ করেছে সাধারণ মানুষ, যতদূর আমি দেখছি আর কি। তবে আত্মসন্তুষ্টির জায়গা নেই এখন এইখানে। আত্মসন্তুষ্টি হলে মারা পড়বো আমরা।